স্কুল বা কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বর্ষা নিক্ষেপ খেলায় আমি বরাবরই পুরস্কার পেতাম বা ফার্স্ট হতাম। কিন্তু মজার ব্যাপার কি জানো, আমি আমার অন্যান্য ফ্রেন্ড বা অন্যান্য প্রতিযোগীদের চাইতে অনেক কম বেগে বল নিক্ষেপ করতাম। এখন প্রশ্ন হতে পারে যে ভাইয়া আপনি এটা কিভাবে পারলেন? কারণটা হচ্ছে আমি সেই সময় থেকেই একটু একটু প্রাস ব্যাপারটা বুঝতাম। আর হ্যাঁ, বুঝতেই পারতেছো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রাসের গাণিতিক সমস্যাবলী। তোমরা অধিকাংশ জনই আমাকে অভিযোগ করো যে ভাইয়া বা কষ্টের কথা জানাও, ভাই আমরা প্রাসের অঙ্ক পারি না। আমি তখন অবাক হয়ে যাই যে একটা ছেলে কিভাবে প্রাসের অঙ্ক পারে না। যে প্রশ্ন করতে পারো কেন? কারণ হচ্ছে ধরো তুমি যখন ৩-৪ বছর ছিলা, ৩-৪ বছর বয়স, তখন বন্ধু বান্ধবের সাথে মূত্র বিসর্জন প্রতিযোগিতা অর্থাৎ পি প্রতিযোগিতা করো নাই? এই যে পি প্রতিযোগিতা করছো ৩-৪ বন্ধু মিলে, সেটা ছিল ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে নিক্ষিপ্ত প্রাস। আর আজকের আলোচনায় দেখবা এই প্রাসটাই হচ্ছে প্রাসের মধ্যে সবচেয়ে কঠিনতম। তাহলে যে ছেলেটা সবচেয়ে কঠিনতম প্রাসের বেশি বিষয়ে বলি, সেই ২-৩ বছর বয়স থেকেই বোঝে বা ৫-৬ বছর বয়স থেকে বোঝে, সে অবশ্যই প্রাসের সবগুলো অঙ্ক পারবে। তাহলে নো টেনশন, ডু ফুর্তি, লেটস স্টার্ট। এখন আমরা একটু খেয়াল করি, আমাদের আজকের এই গল্পের নায়ক হচ্ছে আমাদের সবার প্রিয় ক্যাপ্টেন ম্যাশ। ক্যাপ্টেন ম্যাশ কি করলো? তো ধরো বাংলাদেশ আর ভারতের মধ্যে ক্রিকেট খেলা চলতেছে। সেই ক্রিকেট খেলায় এটা এশিয়া কাপের ফাইনাল ম্যাচ চিন্তা করতে পারো। সেই ক্রিকেট খেলায় ক্যাপ্টেন ম্যাশ একটা বলকে ৩০ মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করে। তাহলে আমরা তো প্রাসের বেসিক জিনিসটা জানি, নিক্ষেপ করে। এখান থেকে প্রথমে যে জিনিসগুলো তোমার কাছ থেকে চাওয়া হয়েছে সেটা হচ্ছে ২ সেকেন্ড পর ওই বলটার আনুভূমিক বেগ কত হবে, উলম্ব বেগ কত হবে, বেগ কত হবে, আনুভূমিক দূরত্ব কত হবে, কত উঁচুতে উঠবে। দেখো তোমার ২ সেকেন্ড পর বেগ চাওয়া হয়েছে, তার মানে এটা কিন্তু আদি বেগ না, এটা শেষ বেগ। তাহলে এটা কিন্তু ইউ না, এটা হচ্ছে কি ভি। এবং যেহেতু আনুভূমিক বেগ বলছে, তার মানে এটা হলো ভিএক্স। অনুরূপভাবে এটা কি বলো, ভিওয়াই। বেগ মানে তোমাকে কি বের করতে বলছে, ভি। আনুভূমিক দূরত্ব মানে এই দিক বরাবর সে কতটুকু যাবে, এই দূরত্বটা হলো এক্স। এই ২ সেকেন্ড পর সে কত উচ্চতায় উঠবে, এই যে কত উচ্চতায় উঠবে, এটাকে আমরা প্রকাশ করতাম কি দ্বারা, তোমাদের মনে আছে, সেটা হচ্ছে ওয়াই। তাহলে যদি আমরা বেসিক এর আগে আলোচনা করেছি, তবুও আজকে তোমাদের জন্য আর একটু রিপিট করি যাতে মাথায় সবগুলা চলে আসে। সো দেখো যে আমি শুরুতে কি করছিলাম, একটা প্রাসকে, এই যে এটা একটা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাস, এটাকে ভূমির সাথে ইউ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছিলাম, যেখানে ইউটা ছিল আমাদের আদি বেগ। তখন আমরা দেখছি শুরুতে তার আনুভূমিক বেগ ছিল ইউ কস থিটা, তার মানে ইউ কস থিটা হলো আদি বেগের আনুভূমিক উপাংশ, আর এই দিকের উপাংশটা ছিল ইউ সাইন থিটা। খুব ভালো করে মাথায় রাখো, এগুলা কিন্তু আদি বেগ, ইউ কস থিটা, ইউ ওয়াই হলো ইউ সাইন থিটা। কিন্তু যে কোনো সময় পর কি ঘটনা ঘটতো, আনুভূমিক দিকে যেহেতু কোনো ত্বরণ নাই মানে ত্বরণ শূন্য, আর ত্বরণ শূন্য হলে সে কিভাবে চলে, সমবেগে চলে। তার মানে আনুভূমিক দিকে সে সমবেগে চলতো। তাহলে শুরুতে তার বেগ ইউ কস থিটা ছিল, যে কোনো সময় পর বেগ ইউ কস থিটাই পাবে। অর্থাৎ এখানেও বেগ ইউ কস থিটা আনুভূমিক বেগ, এখানেও আনুভূমিক বেগ ইউ কস থিটা, এখানেও কিন্তু আনুভূমিক বেগটা হচ্ছে ইউ কস থিটা। এটার কোনো চেঞ্জ হবে না। কিন্তু তুমি খেয়াল করো, বস্তু উলম্ব বেগের কারণে কিন্তু উপরে উঠতে পারতেছে, একটা পর্যায়ে যাওয়ার পরে কিন্তু আর উপরে উঠতে পারতেছে না। তার মানে এখানে উলম্ব বেগ ইউ ওয়াই এটা কিন্তু 0 হয়ে গেছে। তাহলে ইউ ওয়াই ইকুয়াল টু 0, আর এখানে ইউ এক্স ইকুয়াল টু হচ্ছে ইউ কস থিটা। তার মানে আমরা এখানে বুঝলাম যে উলম্ব দিকে কিন্তু ত্বরণের মানের পরিবর্তন হয়। এখন উলম্ব দিকে ত্বরণের মানের পরিবর্তন যদি হয়, উলম্ব দিকে তাহলে ত্বরণ আছে, আর এই কারণে বেগের মানের পরিবর্তন হয়। এখন যখন ত্বরণে চলে তখন আমরা বলতে পারি ভিওয়াই ইকুয়াল টু, তাহলে লিখতে পারবো ইউ মাইনাস এটি, ইউটা ছিল ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে আমরা ভিওয়াই পেয়ে গেলাম, আর ভি সমান আমরা জানি
যে কোনো সময় এটা হলো বেগের দিক, এটা হলো ভি, এটা তো আমরা এর আগেই পড়ছি, এটা হলো ইউএক্স, এটা হলো ভিএক্স, আর এটা হচ্ছে আমাদের, এটা আদি বেগ না, এটা শেষ বেগ। তাহলে এটা আমাদের কি ভি ওয়াই, আমরা আগেই দেখছি যে ভি সমান হয় রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। এবং আমরা সবাই এটা জানি যে হচ্ছে আনুভূমিক দূরত্ব যেহেতু আনুভূমিক দিকে সমবেগে চলে, তাহলে ভি টি, তাহলে আনুভূমিক দিকে তার বেগটা শুরুতে ইউএক্স ইন্টু টি। তাহলে এটা আমরা বসাবো, ওয়াই এর মান বের করার কনসেপ্ট আমরা আগেই দেখিয়েছি। তাহলে চলো এখন আমরা এক এক করে অঙ্কটা করি। আমাদের দেখো, আমাদের শুরুতে তোমাকে বের করতে বলা হয়েছে আনুভূমিক বেগ। আর আনুভূমিক বেগ বের করার সূত্রটা কি আমাদের, আমরা জানি যে কোনো সময় আনুভূমিক বেগ হলো ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা, এখানে কিছু ডাটা মাথায় রাখা দরকার। আমি নিক্ষেপ করছি যেহেতু 30 মিটার পার সেকেন্ড বেগে, তার মানে ইউ ইকুয়াল টু হলো 30 মিটার পার সেকেন্ড, এবং 60 ডিগ্রি করে নিক্ষেপ করছি, তার মানে থিটা ইকুয়াল টু হচ্ছে 60। তাহলে আমি যদি একটু মান বসিয়ে দিই, তাহলে এটা হবে 30 cos থিটা হলো 60। তোমরা সবাই জানো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, আর cos 60 ডিগ্রি মান যদি হাফ হয়ে যায় তাহলে কিন্তু এটা কত আসতেছে, 15 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা নেক্সট প্রবলেমটাতে যাব। নেক্সট প্রবলেমটাতে তোমাকে বের করতে বলছে উলম্ব বেগ কত। আর তুমি দেখো এখানে যে কোনো সময় উলম্ব বেগ হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে উলম্ব বেগে আমি বলতেই পারি এটা হচ্ছে ইউ সাইন থিটা মাইনাস জিটি। তাহলে ইউ হচ্ছে তোমার 30, সাইন 60 মাইনাস জি হচ্ছে 9.8, আর টি এর মান তোমরা তো বলেই দিছে এটা হলো 2 সেকেন্ড পর, তাহলে 2। এটা যদি তুমি বসাও তাহলে তোমার মানটা আসবে 6.3807 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে কিন্তু আমরা আনুভূমিক বেগ আর উলম্ব বেগ এই দুইটা বেগ পেয়ে গেলাম। আর এখন আমাকে কি বের করতে বলছে, এখন আমাকে বের করতে বলছে বেগ। দেখো এটা কোন অবস্থা হতে পারে, আমরা ধরে নিই এটা হচ্ছে এই অবস্থা। তাহলে বেগ হলো এই দিক বরাবর, এটার দুইটা উপাংশ, এটা হলো vx, এটা হলো vy। তাহলে বেগটা এটা তাহলে vx হবে। তাহলে বেগ হবে রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে আমরা সেটা এখন এটা করি, রুট ওভার vx স্কয়ার যোগ vy স্কয়ার। দেখো তুমি কিন্তু এখন vx এর মান আর vy এর মান দুইটা মানই জানো। দুইটা মান যখন তুমি এখানে বসিয়ে দিবে তখন দেখবে তোমার এই বেগের মানটা আসবে 16.3007 মিটার পার সেকেন্ড আসবে। তোমরা অঙ্কটা করে নিও। এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে আনুভূমিক দূরত্ব। তাহলে এই যে 2 সেকেন্ড পর আমরা ধরছিলাম যে বস্তুটা এখানে গেছে, আই ডোন্ট নো আসলে কোথায় যাবে। 2 সেকেন্ড পর তাহলে যে এখানে গেছে, তাহলে এই আনুভূমিক দূরত্বটা তোমাকে বের করতে বলছে। আর আনুভূমিক দূরত্ব সেই সমবেগে চলে, সেটা হচ্ছে uxt, আমরা যেটা দেখছি, তার মানে u cos থিটা t। এখন u হচ্ছে দেখো এটা 30 cos 60 into 2, 30 cos 60 into 2 ইকুয়াল টু তোমার ক্যালকুলেশন করলে আসবে 30 মিটার। এবার কত উঁচুতে উঠবে, তার মানে এই উলম্ব দূরত্বটা তোমার এখান থেকে বের করতে বলছে। তাহলে উলম্ব দূরত্ব বের করার জন্য তুমি দুইটা স্টেপ অ্যাপ্লাই করতে পারো। উলম্ব দূরত্ব বের করার সূত্রটা কি, y ইকুয়াল টু u sin θ t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে u sin θ t, তাহলে y এর মানটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু, তখন আমরা লিখতে পারবো u sin, গ্রেট। তাহলে দেখো u sin থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। আই হোপ সো তোমরা সবাই মানগুলো বসিয়ে দিতে পারবে। মানগুলো যখন তুমি বসিয়ে দিবে তখন দেখবে উলম্ব দূরত্বটা আসবে 32.36 মিটার।
তো আসলে বলার মতো এখানে কঠিন কোনো প্রবলেমই ছিল না, আসলেই কোনো কঠিন কোনো প্রবলেম নাই, তোমরা দেখবে। তাহলে এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখন নেক্সট টপিকটাতে যাব। কি কঠিন মনে হচ্ছে বলো? আসলে কিন্তু প্রাসের কোনো কিছু কঠিন না, তোমরা কঠিন করে ভাবো তাই কঠিন মনে হয়। অনুরূপ ভাবে জীবনটাও কিন্তু কঠিন না ভাইয়া, আমরা কঠিন করে ভাবি তাই মনে হয় জীবনের চারপাশে ঘাত প্রতিঘাত, কিন্তু জীবনটাকে যদি তুমি একটু সহজ ভাবে নিতে পারো না, তাহলে দেখবে জীবনটাও অনেক 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 বেশি সুন্দর। ঠিক আছে, এবং আমি চাই যে তোমরা আজকে থেকে সবকিছু একটু সহজ ভাবে ভাবার চেষ্টা করো। তোমাদের জন্য তো কিন্তু সবসময় আমি দোয়া করি যে তোমরা যাতে সবকিছু সহজ ভাবে ভাবতে পারো। তো আসো আমরা এবার আরো বেশ কিছু জিনিস শিখবো। এবার আমি 1 নম্বরে বের করতে বলবো সর্বাধিক উচ্চতা। 2 নম্বরে আমি যেটা বের করতে বলবো সেটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়। আমি তোমাকে 3 নম্বরে যে কোশ্চেনটা বের করতে বলবো সেটা হচ্ছে উঠানামা করার সময়। 4 নম্বরে তুমি যেটা বের করবে সেটা হচ্ছে বিচরণ আনুভূমিক পাওয়া। তো আমরা একটু আলোচনায় আসি, খেয়াল করো। আমাকে 1 নম্বরে বের করতে বলছে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা মানে আসলে এই যে সর্বোচ্চ কত উচ্চতায় উঠলো এই উচ্চতাটা বের করতে বলছে। তো উলম্ব দিকে যেহেতু, উলম্ব দিকে ত্বরণ কাজ করবেই স্বাভাবিক। তো ত্বরণ কাজ করলে তাহলে উলম্ব দিকের সবকিছু নিয়ে তোমাকে চিন্তা করতে হবে। তাহলে উলম্ব দিকে যদি সবকিছু চিন্তা করি, সমত্বরণের সূত্রটা কি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh। যেহেতু এখানে উপরের দিকে, তাহলে এটার চিহ্ন জি এর চিহ্ন কি হয় তোমরা জানো, মাইনাস। এবার আমরা উলম্ব বেগ চিন্তা করতেছি, তাহলে সবকিছু কিন্তু উলম্ব বরাবর নিতে হবে, তাই না? আমরা এক্স অক্ষ বরাবর নিতে পারবো না। আর যেহেতু সে আর উপরে উঠতে পারতেছে না, তার মানে তার এখানে উলম্ব বেগ কত হয়ে গেছে? 0। আর উলম্ব বেগ যদি 0 হয়ে যায়, আর ইউ ওয়াই এটা শুরুতে ছিল আমরা জানি ইউ ওয়াইটা হলো ইউ সাইন থিটা, তাহলে এটা হচ্ছে ইউ সাইন থিটা হোল স্কয়ার মাইনাস 2g। এই এইচটা যেহেতু একটা স্পেসিফিক এইচ, এটাকে আমরা একটু বড় হাতের এইচ দ্বারা প্রকাশ করি। সর্বাধিক উচ্চতাকে আমরা এখন বড় হাতের এইচ নামে ডাকতেছি। তাহলে এটাকে আমি বড় হাতের এইচ দিয়ে যদি প্রকাশ করেই দেই, তাহলে দেখো সুন্দর করে আমরা যে জিনিসটা লিখতে পারবো 2gh ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা। তাহলে এইচ সমান কি হবে? ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো তুমি কিন্তু খুব সুন্দর একটা ইকুয়েশন পেয়ে গেলে। সেই ইকুয়েশনটা কি? যে সর্বাধিক উচ্চতার সমান ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো তোমাকে আবার অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে বলেও দিতে পারে যে তুমি সর্বাধিক উচ্চতার সমীকরণটা নির্ণয় করো প্লাসের ক্ষেত্রে, তখন সেটাও কিন্তু তুমি পেরে যাবে। এই জিনিসটুকু লিখে দিলেই হয়ে যাবে, কঠিন কিচ্ছু না ভাইয়া। হ্যাঁ, তাহলে তুমি এই জিনিসটা একটু মাথায় রাখতে পারো, সর্বাধিক উচ্চতা হচ্ছে এটা। তো আমরা তাহলে সর্বাধিক উচ্চতার সূত্রটা ফেলে দিচ্ছি। সর্বাধিক উচ্চতাটা কি? তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তো ইউ এর মান তোমরা জানো, এটা হচ্ছে 30 স্কয়ার সাইন স্কয়ার 60 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, তাহলে তুমি দেখবে যে সর্বাধিক উচ্চতার মান তুমি পাবে 34.43 মিটার, 34.43 মিটার। সিম্পল। তো আমরা তাহলে নেক্সট কোন প্রবলেমটাতে যাচ্ছি ভাইয়া? দেখো আমরা নেক্সট প্রবলেমটা হচ্ছে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়। তাহলে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়টা আসলে কোন সময়টা
সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময় মানে হচ্ছে এখানে পৌঁছার সময়। তবে তুমি একটু নোট ডাউন করে নাও যে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়ের পরিবর্তে কি কি কথা থাকতে পারে। দেখো, এখানে ওঠার সময় যে কথা, কতক্ষণ ধরে উপরে উঠবে একই কথা, আবার ঠিক কতক্ষণ পর নিচে নামা শুরু করবে সেটাও কিন্তু একই জিনিস। তাহলে সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়ের পরিবর্তে কি কি কথা থাকতে পারে? আমার লক্ষ্মী ভাইয়া পুরো প্লিজ একটু নোট ডাউন করো। সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়, কতক্ষণ ধরে উপরে উঠবে, কতক্ষণ পর নিচে নামা শুরু করবে, এগুলা সবই সর্বাধিক উচ্চতায় পৌঁছতে সময়কেই নির্দেশ করে। ওকে, তাহলে দেখো আমরা এবার একটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে পৌঁছার সময় যেহেতু উপরের দিকের ব্যাপার স্যাপার, উপরে ওঠার সময় বের করতে হচ্ছে, তাহলে আমার বেগ কোনটা নিয়ে চিন্তা করতে হবে বলো তো একটু? অবশ্যই উলম্ব বেগ, এবং সেখানে ত্বরণ আছে, তাহলে ত্বরণের সূত্রগুলো অ্যাপ্লাই করব। তাহলে আমাদের সূত্রটা কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা আমাদের বেসিক। এ তো হবে না, এখানে আমাদের জি হবে, যেহেতু উপরের দিকে এই কারণে জি মাইনাস। আর এখানে ওয়াই ইউ নিলে হবে না, যেহেতু উলম্ব দিকে, তাহলে এটাও ইউ ওয়াই, এটাও কি ইউ ওয়াই, উপরের দিকে যেহেতু। তো এখানে পৌঁছার সময় বের করতে চাইছি, কিন্তু এখানে পৌঁছতে পৌঁছতে তো আমাদের বেগ শূন্য হয়, এই কারণে সে তো আর উপরে উঠতে পারে না, তাই না? তাহলে ইউ ওয়াই হলো ইউ সাইন থিটা মাইনাস জি, এটা হচ্ছে টি। তাহলে ক্যালকুলেশন করে তুমি এখান থেকে লিখতে পারবা টি ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। তাহলে দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়টা বের করে ফেললাম। তাহলে এটা তোমরা এই এতটুকু তোমরা এটা সূত্র হিসেবে মাথায় রাখো, সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় হিসেবে নোট ডাউন করে নাও। তাহলে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময় আমরা কি পাইলাম? t ইকুয়াল টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখন তুমি ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি, এটা তুমি যদি ক্যালকুলেশন করো 30 সাইন 360 ডিভাইডেড বাই 9.8, ক্যালকুলেশন করলে তোমার আসবে 2.651 সেকেন্ড, 651 সেকেন্ড। তো সহজ। নেক্সট প্রবলেম, ওঠানামা করার সময়। দেখো, ওঠানামা করার সময় মানে কি? এখান থেকে এতটুকু হচ্ছে ওঠা, আর এখান থেকে এতটুকু হচ্ছে নামা। তো খুবই সিম্পল, এখান থেকে এখানে উঠতে যে সময় লাগবে, ঠিক যেহেতু একই রকম গতিপথ, এখান থেকে এখানে নামতেও কিন্তু ঠিক একই সময় লাগবে। তার মানে এই জায়গায় এই ওঠা নামার সময়টা হবে সর্বাধিক উচ্চতায় পৌঁছার সময়ের দ্বিগুণ, রাইট? দ্বিগুণ। তাহলে আমরা কিন্তু সিম্পলি ওঠানামার সময় কে, এই যে ওঠার সময়কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে হয়ে যাবে। তবে আমরা কিন্তু একটা জিনিস জানি যে যতক্ষণ উপরে থাকে এই টোটাল সময়টাকে আমরা একটা বিশেষ নাম দিচ্ছি বিচরণ কাল। আর যেহেতু একটা বিশেষ সময়, তাহলে এটাকে একটা বিশেষ টি নামে ডাকা দরকার। এই টিটাকে আমরা ডাকি হলো বড় হাতের টি, এবং এটা আরেকটা নাম তোমরা নোট ডাউন করে নাও, বিচরণ কাল। তো তার আগে তুমি একটু দেখো যে বিচরণ কালের পরিবর্তে কি কি কথা তোমার প্রশ্নে থাকতে পারে। তো বিচরণ কালের পরিবর্তে থাকতে পারে, একটা তো পাইলা ওঠানামা করার সময়, আরো থাকতে পারে যে কতক্ষণ শূন্যে ভাসবে। দেখো, ভূমিতে ফিরে আসার আগ পর্যন্ত কিন্তু সে শূন্যেই ভাসে, তাই না? তাহলে কতক্ষণ শূন্যে ভাসবে, ওঠানামা করার সময়, বিচরণ কাল, এগুলো সব একই অর্থ কিন্তু নির্দেশ করে। তো টি সমান, যেহেতু এই টিটা হবে এই টি এর দ্বিগুণ, তার মানে এটা হবে 2u sin থিটা ডিভাইডেড বাই জি। মান বসালেই তোমরা সময়ের মানটা পেয়ে যাবে, সেটা হচ্ছে 5.302 সেকেন্ড। তো বন্ধুরা, আমরা পরের প্রবলেমটা দেখো, শিখবো যে পরের প্রবলেমে তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আনুভূমিক পাল্লার মান কত। আসলে আনুভূমিক পাল্লা বলতে কি বোঝায়? আনুভূমিক পাল্লা হচ্ছে আনুভূমিক পাল্লা, ও এটা আমরা একটু লাগবে একটু পরে, 5.302 সেকেন্ড। এখন আনুভূমিক পাল্লা হলো সেইটা যে আনুভূমিক দিকে, এই যে আনুভূমিক দিকে একটা প্রাস সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে সেটা হচ্ছে তার আনুভূমিক পাল্লা। এখন আনুভূমিক দিকে সর্বোচ্চ দূরত্ব অতিক্রম করবে, এই কারণে তার সময় কি লাগবে? বিচরণ কাল, তাই না?
তাহলে তুমি খেয়াল করো, আনুভূমিক পাল্লার আমরা যদি বেসিক কনসেপ্টটা শিখতে চাই, তাহলে আনুভূমিক পাল্লা বেসিক্যালি এটা দূরত্ব। এটা কি দূরত্ব? আনুভূমিক দূরত্ব, যেটাকে আমরা কোন নামে ডাকি তোমরা জানো সবাই, সেটাকে আমরা এক্স নামে ডাকি, আনুভূমিক দূরত্ব এক্স। তাহলে এক্স সমান কি হবে? যেহেতু আনুভূমিক দিকে সমবেগে চলে, তাহলে এটা হবে কি ইউ এক্স ইন্টু এখান থেকে এখানে পৌঁছার সময়। তাহলে এখান থেকে এখানে পৌঁছার সময়কে আমরা একটা বিশেষ নামে ডাকি, সেটা হচ্ছে বিচরণ কাল। খেয়াল করো, ইউ এক্স টা হচ্ছে আমাদের ইউ কস থিটা, আর টিটা আমরা একটু আগে বের করছি, দেখো 2u sin থিটা ডিভাইডেড বাই জি। তোমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করো, তাহলে এটার সমীকরণটা আসবে ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি। তো এটা কিন্তু আনুভূমিক দূরত্ব, ঠিক আছে, এটাকে আমরা অলরেডি একটা বিশেষ নাম দিয়ে দিছি, আনুভূমিক পাল্লা। আর পাল্লার ইংরেজি যেহেতু রেঞ্জ, সেহেতু আমরা এই আনুভূমিক দূরত্বটাকে একটা বিশেষ নামে ডাকতেছি, সেটা হচ্ছে রেঞ্জ। তো এর পরবর্তীতে যখন তোমার আনুভূমিক পাল্লা বের করতে বলবে, তখন কিন্তু তুমি সিম্পলি এই সূত্রটা ব্যবহার করতে পারো, যে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তো আমরা এখানে ঠিক এই সূত্রটা ব্যবহার করব আনুভূমিক পাল্লা বের করার জন্য। তাহলে আনুভূমিক পাল্লাটা হবে আর ইকুয়াল টু ইউ স্কয়ার সাইন 2 থিটা, তাহলে ইউ স্কয়ার হলো 30 স্কয়ার সাইন 2 ইনটু 60, থিটা হলো 60 বাই জি হচ্ছে 9.8। তোমরা ক্যালকুলেটরে চাপলেই, ক্যালকুলেটর তো খুব সুন্দর যন্ত্র, চাপলেই উত্তর বের করে দেয়, চাপলেই বের করে। হ্যাঁ, তাহলে এই উত্তরটা কত বের করবে? এটা হলো 79.53 মিটার। ওকে, কঠিন কোনো কিছু না। তারপরও যাদের এই যে সর্বাধিক উচ্চতা, বিচরণ কাল আর আনুভূমিক পাল্লা বুঝতে সমস্যা, আমি একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। ওই যে তোমরা যে সেই সময় সবচেয়ে কঠিনতম কাজটা করছো না, মূত্র বিসর্জন প্রতিযোগিতা, তাহলে এই মূত্র বিসর্জন প্রতিযোগিতায় দুইটা প্রতিযোগিতা হইতো। একটা হচ্ছে কে কত উপরে তুলতে পারে, এই যত উপরে তুলতে পারে এটা হলো সর্বাধিক উচ্চতা, আর কে কত দূরে পাঠাতে পারে, এই সর্বোচ্চ যে দূরত্বটা, সেটার নাম হচ্ছে আনুভূমিক পাল্লা। আশা করি এখন কিন্তু আর ভুল করবে না। সর্বাধিক কত উচ্চতায় তুলতে পারবে, এটি সর্বাধিক উচ্চতা, সর্বোচ্চ যত দূরে পাঠাতে পারবে সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। তো বন্ধুরা, আমরা কিন্তু এবার নেক্সট প্রবলেম গুলাতে যেতেই পারি। তাহলে একটু শুরু করি, আমরা নেক্সট কোন প্রবলেম গুলা করব। আমরা একটু মিশিয়ে দিচ্ছি। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। যেহেতু নতুন অঙ্ক আসতেছে, আমাকে আগের অঙ্কগুলো একটু মিশিয়ে দিতেই হবে, দুঃখ করার কোনো দরকার নেই, তোমরা নোট করে নিও, কারণ তোমাদের হাতে তো যথেষ্ট সময় আছে। এরপরে আমি যেটা বের করতে বলবো সেটা হচ্ছে সর্বনিম্ন বেগ, দুই নম্বরে যেটা বের করতে বলবো সর্বনিম্ন গতিশক্তি যখন আদি গতিশক্তি ই, আর তারপরে আমি বের করতে বলবো সর্বোচ্চ গতিশক্তি কত। আমার ফিজিক্স লাভার্স ভাইয়ান আপুরা শোনো, একটু ফিল করো না, একটু আমার সাথে দেখো যে এখানে সে তো আর উপরে উঠতে পারতেছে না, তার মানে এখানে যেহেতু সে আর উপরে উঠতে পারতেছে না প্লাসটা, বলটা, এই কারণে তার কিন্তু সেখানে উলম্ব বেগটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। আর আনুভূমিক বেগ তো সবসময় একই রকম থাকবে, ও কনস্ট্যান্ট, এটা ইউ কস থিটা। তাহলে আমরা দেখতেছি সর্বাধিক উচ্চতায় শুধুমাত্র একটা বেগই থাকতেছে, সেটা হচ্ছে আমাদের আনুভূমিক বেগ, এবং সেই বেগের মানটা হচ্ছে ইউ কস থিটা, আর উলম্ব বেগ 0। তার মানে সর্বাধিক উচ্চতায় বেগটা কয় মাত্রিক হয়ে যাচ্ছে? একমাত্রিক। কিন্তু অন্য সকল জায়গায় কিন্তু আনুভূমিক বেগ, উলম্ব বেগ, আনুভূমিক বেগ আবার এই উলম্ব বেগ দুইটা বেগই থাকবে। তাহলে আমরা বলতেই পারি কিন্তু প্রাসের ক্ষেত্রে শুধুমাত্র সর্বাধিক উচ্চতায় বেগটা একদিকে,
তার মানে একমাত্রিক, আর অন্য সকল জায়গায় বেগের উপাংশ থাকে দুই দিকে, তার মানে বেগটা দুই মাত্রিক বা দ্বিমাত্রিক। অর্থাৎ যে সকল ক্ষেত্রে, প্রাসের ক্ষেত্রে সকল ক্ষেত্রে বেগ দ্বিমাত্রিক, কিন্তু সর্বাধিক উচ্চতায় বেগটা একমাত্রিক। এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে, তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে। দেখো, যেহেতু আনুভূমিক বেগের মান সমান সব জায়গায়, অন্যান্য সকল জায়গায় উলম্ব বেগ আছে, সকল জায়গায় উলম্ব বেগ আছে, কিন্তু এখানে উলম্ব বেগ শূন্য, একটা বেগ নাই। তার মানে এখানকার বেগটা কি হবে? সর্বনিম্ন বেগ। তাহলে আমরা বুঝে ফেললাম প্রাসের ক্ষেত্রে সর্বনিম্ন বেগ পাওয়া যায় হচ্ছে সর্বাধিক উচ্চতা, এবং সর্বাধিক উচ্চতায় উলম্ব বেগ শূন্য, আনুভূমিক বেগ ইউ কস থিটা, এবং বেগের মানও একটা বেগই যেহেতু আছে সেটা ইউ কস থিটা হবে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে? ইউ কস থিটা হবে। ওকে, এখন তাহলে আমাদের সর্বনিম্ন বেগ হচ্ছে ইউ কস থিটা। তাহলে ইউ কস থিটা। এখন তুমি খেয়াল করো ইউ এর মান কত? ইউ হচ্ছে আমাদের 30 cos 60 ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড। তো সর্বনিম্ন গতিশক্তি, তাহলে সর্বনিম্ন গতিশক্তি কখন পাবা? যখন বেগ সর্বনিম্ন হবে, তখনই তো তুমি সর্বনিম্ন গতিশক্তি পাবে, তাই না? তাহলে সর্বনিম্ন গতিশক্তিটা আমরা কোথায় পাবো? সর্বাধিক উচ্চতায় কিন্তু আমাদের গতিশক্তিটা সর্বনিম্ন পাবো। তাহলে আমাদের সর্বনিম্ন গতিশক্তি, তাহলে ই কে মিনিমামটা হবে আমাদের হাফ এম ভি স্কয়ার। আর আমরা জানি সর্বনিম্ন বেগটা একটু আগে বের করছি, যেটা সর্বাধিক উচ্চতায়, এবং সেটা ইউ কস থিটা হোল স্কয়ার। তাহলে দেখো ই কে মিনিমাম সমান আমাদের আসতেছে হাফ এম ইউ স্কয়ার কস স্কয়ার থিটা। এখন আমরা একদম যাত্রার শুরুতেই কিন্তু এই বস্তুটাকে ইউ বেগে নিক্ষেপ করছিলাম। যেহেতু যাত্রার শুরুতে আমি ইউ বেগে নিক্ষেপ করছি, তাহলে হাফ ইউ এম ইউ স্কয়ার এটা কোন গতিশক্তি? তাহলে এটা হচ্ছে আমাদের আদি গতিশক্তি ইকে নট। ওকে, ইকে নট কজ স্কয়ার থিটা। তো তোমরা যখন ভর্তি পরীক্ষা দিবে তখন কিন্তু এই যে ইকে মিনিমাম, আর ইকে মিনিমাম কোথায় হয়? সর্বাধিক উচ্চতায়। অর্থাৎ সর্বাধিক উচ্চতায় গতিশক্তি বের করতে বললে অথবা সর্বনিম্ন গতিশক্তি বের করতে বললে তুমি কিন্তু ইকে মিনিমাম ইকুয়াল টু ইকে নট কজ স্কয়ার থিটা এই সূত্রটা ব্যবহার করে শর্টকাটে অঙ্কটা করতে পারবে। আর হ্যাঁ, আমরা এখন কিন্তু এই সূত্রটাই ব্যবহার করব, এটা সূত্র আকারে তুমি মনে রাখতে পারো। তাহলে এখানে ইকে নট, এখানে বলছে যখন আদি গতিশক্তি ই, তাহলে আমাদের যেহেতু আদি গতিশক্তি ই ইনটু কজ স্কয়ার থিটার মান আমি নিক্ষেপ করছি হলো 60 ডিগ্রি কোণে, তাহলে এটা হলো 60 ক্যালকুলেশন করলে তোমার আসবে ই ডিভাইডেড বাই 4। তো আমরা এখন এটা দিয়ে দেখো মুখে মুখে কিছু অঙ্ক করে ফেলি। যে তোমাকে ভর্তি পরীক্ষায় বললো যে হচ্ছে আমি একটা প্রাসকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, তাহলে তার সর্বনিম্ন গতিশক্তি কত হবে? তাহলে তার সর্বনিম্ন গতিশক্তি হবে ই কজ স্কয়ার থিটা, তাহলে হবে ই কজ স্কয়ার 30। আর ছোট্ট বাচ্চারা তোমরা তো জানোই কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, তাহলে ই ইনটু √3/2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 3e ডিভাইডেড বাই 4। সিম্পল। যদি তোমাকে বন্ধু বলে যে হচ্ছে আমি 45 ডিগ্রি করে নিক্ষেপ করছি, তাহলে সর্বনিম্ন গতিশক্তিটা কত হবে, অথবা সর্বাধিক উচ্চতায় গতিশক্তিটা কত হবে, তখন কিন্তু উত্তরটা হবে ই কজ স্কয়ার 45, আর cos 45 এর মান কত? 1/√2। তাহলে ই ইনটু 1/√2 হোল স্কয়ার ইকুয়াল টু e/2। তাহলে কিন্তু সিম্পলি দেখে দেখে উত্তরগুলো বলতে পারবে। এবার আরেকটু ইম্পর্টেন্ট কোশ্চেন, আমরা একটু আগে শিখেছি যে হচ্ছে সর্বাধিক উচ্চতায় বেগের মানটা সর্বনিম্ন হয়, কিন্তু তাহলে কিন্তু প্রশ্ন আসতেই পারে যে ভাইয়া তাহলে বেগ সর্বোচ্চটা কোথায়? তো এটা কিন্তু কঠিন প্রশ্ন, তোমরাও একটু চিন্তা করো এর মাঝে। আমি একটু যে হচ্ছে তোমাদের চিন্তার খোরাক দিলাম, একটু ভাবো যে কোথায় গতি বেগের মানটা সর্বোচ্চ হতে পারে। এখানে 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 আসলে কোথাও বেগের মানটা যেগুলো দেখাইছি এক জায়গাতেও সর্বোচ্চ না। বেগের মানটা সর্বোচ্চ হচ্ছে আমি যেখানে নিক্ষেপ করতেছি সেখানে, এখানে। আর একটা লজিক আমি বেসিক ক্লাসে দিছিলাম, সমান সমান উচ্চতায় বেগ সব সময় সমান হয়, তার মানে এখানে আর এখানে বেগ সব সময় কি হবে? সমান হবে। তাহলে এই জায়গায় আর এই জায়গায়, অর্থাৎ এই যে ভূমিতে নিক্ষেপ করার মুহূর্তে আর ভূমিতে পৌঁছার মুহূর্তে
বেগের মানটা সর্বোচ্চ হবে। কেন সর্বোচ্চ হবে আমি সেই এক্সপ্লানেশনটা দিচ্ছি। দেখো আমরা জানি বেগের তো দুইটা উপাংশ শুরুতে ছিল, ইউ কস থিটা আর একটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ কস থিটা সবসময় ঠিক থাকলেও এই যে উলম্ব বেগটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে এই মাইনাস জিটি হওয়ার কারণে। ইউ সাইন থিটা মাইনাস জিটি, এই যে ভি ওয়াই এর মানটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ উলম্ব উপাংশের মান আস্তে আস্তে কমে গিয়ে সর্বাধিক উচ্চতায় শূন্য হবে। তাহলে উলম্ব উপাংশের মান সবচেয়ে বেশি ছিল কোথায়? নিক্ষেপণের মুহূর্তে। এই কারণে নিক্ষেপণের মুহূর্তে গতিশক্তির মান সর্বোচ্চ হবে। তাহলে সর্বোচ্চ গতিশক্তি কখন হবে? নিক্ষেপণের মুহূর্তে, একদম আদিতে। খেয়াল করো, নিক্ষেপণের মুহূর্তে গতিশক্তিটা সর্বোচ্চ হবে এবং এই সর্বোচ্চ গতিশক্তি তাহলে কত হবে? হাফ এম ইউ স্কয়ার। আমরা যদি মান বসিয়ে দিই হাফ এম, এম এর মান সেক্ষেত্রে হয়তো দেয়া থাকবে এবং ইউ এর মান তোমরা তো জানো 30 স্কয়ার, এবং এখানে গতিশক্তি যা, এখানে গতিশক্তি তা। কারণ সমান সমান উচ্চতায় বেগ সব সময় সমান হয়। বারবার লিখে ফেলো খাতায়, সমান সমান উচ্চতায় বেগ সব সময় সমান হয়। আবারও লেখো না লক্ষ্মী, সমান সমান উচ্চতায় বেগ সব সময় সমান হয়। তো শিখে ফেললাম সুন্দর সুন্দর জিনিসগুলো। আমরা আর সুন্দর অনেকগুলো টপিক আছে, আমরা সবই শিখবো। ধৈর্য ধরো, ধৈর্য হবে না, শিখবো। ওকে, তাহলে আমরা এটা মিশিয়ে দেই। তো তোমাদের খারাপ লাগছে না তো? খারাপ লাগলে আমাকে বলিও, যদিও তোমাদের কথা আমাদের কানে পৌঁছবে না যখন তোমরা দেখবা, তারপরে বলি যদি খারাপ লাগে আমাকে একটু বলিও, অ্যাটলিস্ট টেক্সট করে জানাই যে ভাইয়া আপনাদের ক্লাসটা করছিলাম, কি যে বোরিং লাগছে, এর জন্য আপনাকে অনেক বকা বকা বকা। আমি বকা খেতে রাজি আছি। এবার খেয়াল করো না, এবার আমাদের কোশ্চেন গুলো আর একটু ইউনিক হবে। আস্তে আস্তে আমরা যতই সামনে যাব আমরা মজার মজার কোশ্চেন পড়বো। মজার প্রশ্ন হচ্ছে যে কখন তোমাদের পরের কোশ্চেনটা হচ্ছে কখন আনুভূমিক পাল্লা আর এটা সর্বাধিক উচ্চতার সমান হবে। এটা 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কখন আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে, আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে, আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কখন সর্বাধিক উচ্চতার মান সর্বোচ্চ হবে, এইচ ইকুয়াল টু এইচ ম্যাক্স হবে। আমরা 4 নম্বর কোশ্চেনটা যেটা বলবো সেটা হচ্ছে মাস্টাফি, আমাদের প্রিয় ক্যাপ্টেন ম্যাশ যে বলটা নিক্ষেপ করছিল, তোমরা ভুলে গেছো কি আমি জানি না, আমরা কিন্তু মাস্টাফির বল নিক্ষেপ করতেছিলাম। যে ক্যাপ্টেন ম্যাশ তো বলটাকে নিক্ষেপ করছে, সে সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারবে? তো আমাদের এরপরে প্রশ্নটা হচ্ছে মাস্টাফি ম্যাশ 120 মিটার দূরে বলটি পাঠাতে পারবে কি? দেখি আসলে মাস্টাফির শক্তিমত্তার পরীক্ষা যদিও করার ক্ষমতা আমাদের নাই, আমরা তবুও চেষ্টা করতেছি। একটু দেখো যে কখন আনুভূমিক পাল্লার মান, আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতায় সমান হবে। আনুভূমিক পাল্লা মানে বোঝায় হচ্ছে এই ডিসটেন্সটা, আর সর্বাধিক উচ্চতা কিন্তু এই ডিসটেন্সটা। এখানে দেখতেই আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতায় সমান নয়, আর আমাদের প্রশ্নটা হচ্ছে কখন সমান হবে। বেগের মান ঠিক রাখতে হবে, তার মানে এখানে তোমাকে নিক্ষেপণ কোণের মান চেঞ্জ করতে হবে। তো আমরা তাহলে আনুভূমিক পাল্লার যে সূত্রটা প্রশ্নই বলে দিছে, আর ইকুয়াল টু যেহেতু এইচ, খেয়াল কর আর এর মান কত? ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এখানে আর এইচ ইকুয়াল টু হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই টুয়াইস জি। তো ভি নট স্কয়ার বাই জি, 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 এই দুটা কিন্তু তুমি কেটে দিতে পারো। তো কেটে দিলে তো সমস্যা নাই, সাইন 2 থিটা সমান হবে 2 সাইন থিটা 2 সাইন থিটা ইনটু
আচ্ছা, এই অঙ্কটা আমরা একটু সিম্পলি অন্যভাবে করলে আমাদের একই সাথে দুইটা কাজ হয়ে যাবে। তো এক ঢিলে যদি দুই পাখি মারা হয়ে যায়, তাহলে আমি ওইভাবে একটু করি। তো আনুভূমিক পাল্লা ইকুয়াল টু সর্বাধিক উচ্চতা, তাহলে আমরা বলতেই পারি আর বাই এইচ ইকুয়াল টু কত 1। তো আর এর মান হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর এইচ এর মান হচ্ছে ভি নট দেখো এই জায়গায় আর এর মানটা কত, আর এর মান হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি, আর এইচ এর মানটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 2g। তো আমরা তাহলে লিখতেই পারতেছি যে তাহলে আর বাই এইচ সমান আমরা লিখতে পারতেছি, দেখো ভি নট স্কয়ার কাটা যাবে, এই উপরে থাকবে হলো 2 সাইন থিটা কস থিটা, আর নিচে থাকবে হলো সাইন স্কয়ার থিটা, আর এই নিচের টুটা উপরে গিয়ে এখানে 2 দ্বারা গুণ হয়ে যাবে, তার মানে 2 দ্বারা গুণ হওয়ার কারণে এটা হয়ে যাবে কত বলো 4। এখন একটা সাইন থিটা কাটা যাবে, তাহলে এটা আসবে হচ্ছে 4 কট থিটা, উপরে কস থিটা নিচে সাইন থিটা, তাহলে 4 কট থিটা। তাহলে আমরা দেখলাম আর বাই এইচ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 4 কট থিটা। তো আমরা যদি এবার একটু চিন্তা করি যে আর বাই এইচ ইকুয়াল টু 4 কট থিটা, তাহলে এই যে আর ইকুয়াল টু এই যে আর বাই এইচ ইকুয়াল টু 4 কট থিটা বা আর ইকুয়াল টু 4h কট থিটা, এটা কিন্তু তুমি সূত্র আকারে মনে রাখতে পারো, যেটা তোমার পরে কাজে লাগবে। এটা তুমি সূত্র আকারে নোট ডাউন করে নাও, আর ইকুয়াল টু 4h কট থিটা, যেটা তোমার পরে কাজে লাগবে। তাহলে আর ইকুয়াল টু 4h কট থিটা, তাহলে তুমি খেয়াল করো 4 কি হওয়ার কথা, আচ্ছা আমরা দেখি 4 cot থিটা। তাহলে তুমি একটা জিনিস দেখো যে আর বাই এইচ এর মান, আর ইকুয়াল টু এইচ হইতে গেলে আর বাই এইচ এর মান কত হওয়া লাগতেছে 1, তাহলে এখানে 1 ইকুয়াল টু কত 4 cot থিটা, তাহলে থিটা ইকুয়াল টু কি হবে cot ইনভার্স 1/4, তার মানে থিটা ইকুয়াল টু 10 ইনভার্স 4, আর 10 ইনভার্স 4 মানে 76 ডিগ্রি। তোমরা একটু মনে রাখতে পারো যে কখন আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে। আনুভূমিক পাল্লা তখনই সর্বাধিক উচ্চতার সমান হবে যখন তুমি তাকে থিটা ইকুয়াল টু 76 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো। ওকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর একটা সূত্র পেয়ে গেলাম, আর ইকুয়াল টু 4h cot থিটা, যেটা কিন্তু আমরা একটু পরেই ব্যবহার করতে পারবো। তো লক্ষ্মীরা দেখো এই জায়গায় বলছে কখন আর ইকুয়াল টু আর ম্যাক্স হবে, তাহলে আমরা আবারও একটু আনুভূমিক পাল্লার সূত্রটা লিখে ফেলি, না হলে কখন সর্বোচ্চ হবে বের করব কিভাবে বলো। তো আনুভূমিক পাল্লার সূত্রটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। খেয়াল করো এখানে তো ভি এর মানও তুমি চেঞ্জ করতে পারবা, আর জি চেঞ্জ করতে পারবে না, আর জি এর মান চেঞ্জ করার ক্ষমতা তো তোমার হাতে নাই। তাহলে তোমার হাতে কোনটা চেঞ্জ করার ক্ষমতা আছে, তুমি নিক্ষেপ কোনটা কিন্তু চেঞ্জ করে দিতে পারো, তাই না? তাহলে আমরা চেঞ্জ করলে এই সাইন 2 থিটার মান চেঞ্জ করতে পারবো, আর এখানে এটাই ভেরিয়েবল। এখন তাহলে দেখো যেহেতু আর সাইন 2 থিটা এটা গুণ অবস্থায় আছে, সমানুপাতিক অবস্থায় আছে, তাহলে আর তখনই সর্বোচ্চ হবে যখন সাইন 2 থিটা এটা ম্যাক্সিমাম হবে, কারণ এটা সমানুপাতিক সম্পর্ক। আর আমরা সবাই জানি যে সাইন 2 থিটার ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1, তার মানে এখন সাইন কত ডিগ্রি মান 1 রে লক্ষ্মী 90 ডিগ্রি মান 1, তাই না বল? হ্যাঁ, সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে দেখ এখানে 2 থিটা লিখছিস আর এখানে 90 লিখছিস, তাহলে তুই কি লিখতে পারবি বল? তুই লিখতে পারবি 2 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাই না রে?
তাহলে 2 থিটা ইকুয়াল টু যদি 90 হয় তাহলে লক্ষ্মী থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তার মানে আমরা শিখলাম আমি যদি ওই 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি তাহলে আমার এই বলটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। ওকে, তাহলে বলটা সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে যদি আমি কত ডিগ্রি কোণে নিক্ষেপ করি, 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি। তাহলে r ইকুয়াল টু r ম্যাক্স হবে থিটা ইকুয়াল টু 45। আমরা যে ওই যে ক্লাসের শুরুতে গল্পটা বলছিলাম ওটা কি তোদের মনে আছে, যে আমি প্রত্যেকবার বর্ষা নিক্ষেপ খেলায় জিততাম কারণ আমি কনুইটা এমন ভাবে বাঁকা করতাম যাতে এটা 45 ডিগ্রি হয়। আর এ কারণেই অন্য বন্ধু বা বড় ভাইদের চাইতে কম শক্তি হওয়া সত্ত্বেও আমি বর্ষা নিক্ষেপ খেলায় প্রতিবার পুরস্কার জিততাম। আজকে এই হিডেন এই টেকনিকটা বলে দিলাম, তোরাও অ্যাপ্লাই করতে পারবি এবং তোরাও পুরস্কার জিততে পারবি। এই পুরস্কার জিতে আমাকে কিন্তু থ্যাঙ্কস জানাই দিবি। ওকে, তো দেখো এবার আমরা যেটা জিনিসটা একটু ভালো করে ফিল করব সেটা হচ্ছে আমরা আণবিক পাল্লার মান সর্বোচ্চ পেলাম যখন আমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলাম। এখন আবার দেখো যে আমাদের আণবিক পাল্লার সূত্রটা ছিল v0 স্কয়ার sin 2 থিটা। তাহলে যখন r ম্যাক্স হচ্ছে ডিভাইড বাই g, r ম্যাক্স যখন হচ্ছে v0 না u স্কয়ার, r ম্যাক্স যখন হচ্ছে তখন কিন্তু sin 2 থিটা 1 হয়ে যাচ্ছে। তার মানে এটা যদি 1 হয়ে যায় তাহলে r ম্যাক্সিমাম সমান কিন্তু আমরা লিখতে পারবো u স্কয়ার ডিভাইডেড বাই g। আর এটা তখনই হচ্ছে যখন আমি থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি পাচ্ছি। তো এবার আমাদের কোশ্চেনটা হচ্ছে কখন h ইকুয়াল টু h ম্যাক্সিমাম। তো অনুরূপ ভাবে এটাও সলভ করতে হবে এভাবে যে h ইকুয়াল টু h ম্যাক্সিমাম। তাহলে h এর সূত্র না পেলে h ম্যাক্সিমাম তুই বের করবি কিভাবে বল? তাহলে তুই শুরুতেই h ম্যাক্সিমামের সূত্রটা নিয়ে আয়। h ম্যাক্সিমামের সূত্রটা হচ্ছে কি যে আমরা জানি u স্কয়ার sin a স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। অনুরূপ ভাবে h কে আমাকে যদি ম্যাক্সিমাম করতে হয় তাহলে কিন্তু আমার sin a স্কয়ার থিটা কেও ম্যাক্সিমাম বানাইতে হবে। আর এই sin স্কয়ার থিটার ম্যাক্সিমাম মানটা হলো 1। আর যেহেতু sin স্কয়ার থিটার ম্যাক্সিমাম মানটা 1, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো sin থিটা ইকুয়াল টু 1। আর আমরা জানি sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ আমি যদি 90 ডিগ্রি কোণে অর্থাৎ খাড়া উপরের দিকে নিক্ষেপ করি তাহলে কিন্তু বস্তুটা সবচাইতে বেশি উঁচুতে উঠবে। তাহলে সবচাইতে বেশি উঁচুতে উঠবে আমি যদি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে পারি। আর সবচাইতে বেশি দূরে যাবে যদি আমি তাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করি। আর আণবিক পাল্লার সর্বাধিক উচ্চতা সমান হবে যদি আমি তাকে 76 ডিগ্রি কোণে নিক্ষেপ করি। এইগুলা একটু মনে রাখবে, এগুলা ঘন ঘন পরীক্ষাতে আসে। তো আমাদের এবং আমরা h ম্যাক্স এর মানটা কত এটা একটু বের করে নেই। h ম্যাক্স এর মানটা দেখো কত হবে আমরা একটু দেখি। h ম্যাক্স এর জন্য আমরা কিন্তু sin স্কয়ার থিটার মান 1 বের করছি। তাহলে sin স্কয়ার থিটার মান 1 হয়ে গেলে এই পার্টটা বাদ হয়ে যাবে। তাহলে হবে h ম্যাক্স হবে u স্কয়ার ডিভাইডেড বাই 2g। তো আমরা যেহেতু r ম্যাক্স ও পেয়েছি h ম্যাক্স ও পেয়েছি তাহলে r ম্যাক্স আর h ম্যাক্স এর মধ্যে একটা সম্পর্ক স্থাপন করাই যায়। দুটাকে যেহেতু পেলাম তাহলে দেখি না একটু দুটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি কিছু পাওয়া যায় কিনা। তাহলে দেখি একটু মিলাই দেওয়ার চেষ্টা করি। r ম্যাক্স ডিভাইড বাই h ম্যাক্স সমান দেখো কি হয়, সমান হচ্ছে r ম্যাক্স হচ্ছে তোমার u স্কয়ার ডিভাইডেড বাই g, u স্কয়ার বাই g, আর এটা হচ্ছে u স্কয়ার বাই 2g। তাহলে কাটাকাটি করলে এটা হবে 2। তার মানে r ম্যাক্স ইকুয়াল টু 2h ম্যাক্স। একটা জিনিস চিন্তা করো, খুব ভালো করে চিন্তা করো কিন্তু, হ্যাঁ, যে এটা কিন্তু তুমি কখন পাবে। এটা r ম্যাক্সিমাম সত্য তখন যখন থিটা ইকুয়াল টু 45, আর h ম্যাক্সিমাম সত্য যখন থিটা ইকুয়াল টু 90। তার মানে এটা কিন্তু কখনোই সেম নিক্ষেপণে না। ভালো করে মাথায় রাখবে, এটা কিন্তু কখনো সেম নিক্ষেপণে না। তো এটা যেহেতু সেম নিক্ষেপণে না, ভিন্ন ভিন্ন নিক্ষেপে, মানে ব্যাপারটা কেমন, সে সর্বোচ্চ কত দূরে পাঠাবে, তো সর্বোচ্চ কত দূরে পাঠাবে এটার জন্য তুমি নিক্ষেপ করবে কত ডিগ্রি কোণে, 45 ডিগ্রি কোণে। এবার তোমাকে যদি বলা হয় তুমি সর্বোচ্চ কত উঁচুতে তুলতে পারবে, তখন কি তুমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করবে বলো? হ্যাঁ,
তাহলে ভাই পাগল হয়েছে নাকি? সর্বোচ্চ উঁচুতে উঠতে গেলে আমি তো খাড়া নিক্ষেপ করব, তাহলে তুমি খাড়া নিক্ষেপ করবো মানে 90 ডিগ্রি করে নিক্ষেপ করবে। তাহলে তোমার যদি আমি এখান থেকে প্রশ্ন করি যে তুমি একটা বলকে সর্বোচ্চ 100 মিটার দূরে পাঠাতে পারো, তো 100 মিটার দূরে যে পাঠাতে পারো এক্ষেত্রে তুমি নিক্ষেপ করছো কত ডিগ্রি কোণে? মাথায় চলে আসছে 45 ডিগ্রি কোণে। তো এবার তোমাকে যদি বলা হয় তুমি সর্বোচ্চ কত উঁচুতে তুলতে পারবে, এবার তুমি 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, তাহলে এখানে কার কার মধ্যে সম্পর্ক? আর ম্যাক্স আর এইচ ম্যাক্স। তাহলে তোমার আর ম্যাক্স এর মান যেহেতু 100 হইছে, 100 ইকুয়াল টু হবে 2h ম্যাক্স, তার মানে h ম্যাক্স ইকুয়াল টু হবে 50। অর্থাৎ তুমি যদি 100 মিটার দূরে পাঠাতে পারো, তুমি ওই বলটাকে সর্বোচ্চ 50 মিটার উঁচুতে তুলতে পারবে। এই কারণে এই প্রাসটা অনেক মজা। তো আমরা এই জায়গায় বলছে সে সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারবে। তো সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারবে মানে হলো তোমার কোণের মান চেঞ্জ করে তোমাকে সর্বোচ্চ দূরে পাঠাতে গেলে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ না করে আমাকে 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে। আর সেক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ আনুভূমিক পাল্লার মান হয় ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি, ইউ স্কয়ার ডিভাইডেড বাই জি। তুমি যদি মান বসিয়ে দাও তোমার মানটা আসবে 91.83 মিটার। তো একটু করে নিও। তো দেখলাম মাশরাফি বলটাকে নিক্ষেপ করে সর্বোচ্চ 91.83 মিটার দূরে পাঠাতে পারবে, তাই না? তো আমাদের পরের প্রশ্ন দেখো, ম্যাচ 120 মিটার দূরে বলটি পাঠাতে পারবে কি? তো আসলে আমরা দেখলাম, সরি ম্যাচ, আমরা এক্সট্রিমলি সরি, যে হচ্ছে ম্যাচ সর্বোচ্চ বলটাকে 91.83 মিটার দূরে পাঠাতে পারছে। কোন পরিবর্তন করে সে সর্বোচ্চ 91.83 মিটার দূরে পাঠাতে পারবে, কিন্তু 120 মিটার দূরে সে পাঠাতে পারবে না। তাহলে সে পাঠাতে পারবে না, সরি। আমরা দেখি ব্যাটিং দিয়ে তোমার সেই সময় পোষায় দিতে পারি কিনা, আমরা সেই জিনিসটা দেখবো পরে। তো আশা করি বুঝতে পারছো, আমরা নেক্সট টপিকটাতে যেতে পারি, তাই না? বলো। তো সেই পর্যন্ত একটু দেখো যে তোমাদের কোথাও বোঝার সমস্যা থেকে যাচ্ছে কিনা। আমি যদিও জানি না, জানবো না, যদি না তোমরা পরে কমেন্ট করে আমাকে না জানাও যে ভাইয়া আমি তো অমুক জায়গাটাতে বুঝি নাই, বলেন কেমনে করব। তো আশা করি তোমরা আমাকে বেশি বেশি জানাবা, আমি বিরক্ত হব না। এখানে আমরা নেক্সট আরো অনেকগুলো মজার প্রবলেম সলভ করব। দেখো, আমার পরের প্রবলেমটা হচ্ছে থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে নিক্ষিপ্ত প্রাসের আনুভূমিক পাল্লা, সর্বাধিক উচ্চতা ও বিচরণ কালের অনুপাত। আর 2 নম্বর প্রশ্নটা হচ্ছে বেগ একই রেখে যে কোনো উপায়ে একই পাল্লা পাওয়া সম্ভব কি? তো আমরা দুটো মজার প্রবলেম এখন সলভ করতেই পারি, তাই না বল? তো খেয়াল করো যে হচ্ছে আমি ফার্স্ট কোশ্চেনটা একটু সলভ করি। তাহলে আর আমরা প্রথমে বের করবো হচ্ছে ধর বিচরণ কালের অনুপাত। তাহলে আমি একবার নিক্ষেপ করব কত কোণে? থিটা, ধরো 30 ডিগ্রি কোণে। আর পরের বার নিক্ষেপ করব 90 মাইনাস থিটা, তারপর 90 মাইনাস 30 60 ডিগ্রি কোণ। এরকম দুটো ভিন্ন ভিন্ন কোণে নিক্ষেপ করব। তখন আমরা দেখব যে আসলে বিচরণ কালের অনুপাতটা কেমন হয়। বিচরণ কাল টি এর সূত্রটা কি? 2v0 2u sin থিটা ডিভাইডেড বাই জি
তাহলে বিচরণ কালের অনুপাত, তার মানে আমি একবার নিক্ষেপ করব 2u sin থিটা, থিটা কোণে নিক্ষেপ করছি ডিভাইডেড বাই জি। আরেকবার কিন্তু নিক্ষেপণ কোণের মান sin থিটার জায়গায় আমাদের হবে 90 মাইনাস থিটা ডিভাইডেড বাই জি। একটা মজার ব্যাপার খেয়াল করছিস? মজার ব্যাপারটা কি দেখ, যে এই জায়গায় 2u বাই জি, 2u বাই জি তো একই, তো এটাকে তো তুই তো ডিসকাউ করে কেটেই দিতে পারিস, তাই না? তাহলে 2u বাই জি, 2u বাই জি এটা কাটা। তো মজার ব্যাপার, এর পরের যে সূত্রগুলা আমরা সেখানে আসলে এই ইউ এ জি এগুলো নিয়ে কাজ করে লাভ নাই, আসলে শুধুমাত্র আমরা ত্রিকোণমিতিক পার্টটা নিয়ে কাজ করলেই কিন্তু হয়ে যাবে, কারণ বাকিগুলো কাটা যাবে, মনে থাকবে তো? শুধু ত্রিকোণমিতিক পার্টগুলো নিয়ে কাজ করো, বাকিগুলো কাটা যাবে। আমি এখানে ডিটেইলস দেখাইলাম। তাহলে এখানে দেখ কি থাকতেছে রে লক্ষ্মী, sin থিটা, আর এখানে থাকতেছে sin 90 মাইনাস থিটা মানে কি cos থিটা। তো দেখ যে হচ্ছে এখানে sin থিটা, এখানে cos থিটা, আমি যদি এখন দুটাকেই sin থিটা দ্বারা ভাগ করি তাহলে এটা আসবে 1:, আমি একটু এইদিকে দেখাই, তাহলে দুটাকে sin থিটা দ্বারা ভাগ করলে হবে 1, আর এটা হবে cot থিটা, আর দুটাকে যদি আমি cos দ্বারা ভাগ করি তাহলে এটা হবে tan থিটা 1। তার মানে আমরা দেখলাম যে বিচরণ কালের অনুপাত হতে পারে sin থিটা cos থিটা অপশনে পাইতে পারিস, 1:, cot থিটা অপশনে পেতে পারিস, আবার tan থিটা 1 ও অপশনে পেতে পারিস। তো যে কোনো কিছু যেহেতু থাকতে পারে, তো ওইভাবে আমাকে প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। আমরা যেহেতু বিচরণ কালের অনুপাত বের করে ফেললাম, আমরা এবার বের করব সর্বাধিক উচ্চতার অনুপাত। তাহলে সর্বাধিক উচ্চতার অনুপাত পেতে গেলে তোকে সর্বাধিক উচ্চতার সূত্রটা লিখতে হবে। তাহলে আমরা একটু সর্বাধিক উচ্চতার সূত্রটা লিখে ফেলি। সর্বাধিক উচ্চতার সূত্রটা হচ্ছে h = u² sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই 2g। আগের প্রবলেমে আমাকে দেখছি যে এগুলা যেহেতু কাটা যাবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমি প্রথমে নিক্ষেপ করতেছি যখন থিটা কোণে, তখন হবে sin স্কয়ার থিটা, আর যখন 90 মাইনাস থিটা কোণে তাহলে থিটার জায়গায় তুই চোখ বন্ধ করে শুধু 90 মাইনাস থিটা দিয়ে লিখে ফেলবি। তো লিখলে এটা হবে sin স্কয়ার থিটা, আর এটা তো তোরা জানিস আমার চেয়ে ভালো, এটা cos স্কয়ার থিটা লেখা যাবে। তাহলে এটা হতে পারে 1:, cot স্কয়ার থিটা অথবা tan স্কয়ার থিটা 1। সিম্পল, সহজ করে চিন্তা করলো কি কেমন? ওই যে আমি একটা কথা প্রায় বলি, যারা জীবনকে আসলে সহজ ভাবতে পারে তাদের জন্য জীবনটা অনেক সহজ। তো ফিজিক্সটাকে সহজ বানাইতে চাইলে ফিজিক্সটাকে একটু সহজ ভাবতে হবে। আমরা এবার বিচরণ কালের অনুপাত, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে, আমরা সেই বিচরণ কালের অনুপাতটা বের করবো। দেখো লক্ষ্মী, যে r = আমাদের বিচরণ কালের সূত্রটা হচ্ছে u² sin 2 থিটা ডিভাইডেড বাই g। তো এটা তো কাটা যাবে, যখন দুইটার ক্ষেত্রে আমরা শুরুতে দেখিয়েছি, তাহলে শুধুমাত্র ত্রিকোণমিতিক পার্টটা নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? তাহলে sin 2 থিটা একটা হবে sin 2 থিটার জায়গায় আমি কি লিখবো জানো, 90 মাইনাস থিটা। তো এটা কি হবে, এটা হবে sin 2 থিটা, আর এটা আসতেছে হচ্ছে sin, আমরা এইভাবে লিখতে পারি 2 * 90 মাইনাস 2 থিটা। তো এটা হবে sin 2 থিটা। এবার হচ্ছে আমাদের মেইন খেলাটা, আমরা জানি sin এর ক্ষেত্রে যেহেতু 2 * 90, তাহলে sin সাইনই থাকবে। এবার দেখতে হবে সে কোন কোঅর্ডিনেটে যায়। তাহলে এটা হলো 1 সমকোণ, 2 সমকোণ, 2 সমকোণ থেকে আবার -2 থিটা, তার মানে এই ঘরে আসছে। আর আমরা জানি এই ঘরে অল পজিটিভ আর এই ঘরে সাইন পজিটিভ, যেহেতু সাইনের ঘরে আসছে তার মানে এটা প্লাস, তাহলে শুধুমাত্র কি হবে 2 থিটা। তো লক্ষ্মী, এখানেও দেখলাম যে sin 2 থিটা পেলাম, এখানেও দেখলাম যে হচ্ছে sin 2 থিটা পেলাম, তাহলে কিন্তু আমরা বলতেই পারি 1:1। তার মানে থিটা কোণে নিক্ষেপ করলেও আমার আনুভূমিক পাল্লা যা হবে, 90 মাইনাস থিটা কোণে নিক্ষেপ করলেও কিন্তু আনুভূমিক পাল্লা তাই হবে। কেন তাই হবে? আমরা দেখলাম যে আনুভূমিক পাল্লার অনুপাতটা আসতেছে 1:1। তার মানে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে একটা বস্তু যত মিটার দূরে গিয়ে পড়বে, 90 মাইনাস 30 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও কিন্তু তত মিটার দূরে গিয়ে পড়বে। 20 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে যত মিটার দূরে গিয়ে পড়বে, 90 মাইনাস 20 = 70 ডিগ্রি কোণে নিক্ষেপ করলেও কিন্তু ঠিক তত মিটার দূরে গিয়ে পড়বে। সুতরাং আমাদের যে পরের প্রশ্নটা, যে বেগ একই রেখে যে কোনো উপায়ে একই পাল্লা পাওয়া সম্ভব কিনা, হ্যাঁ খুব ভালোভাবে পাওয়া সম্ভব, কারণ আমরা জানি থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণে নিক্ষিপ্ত প্রাসের একই আনুভূমিক পাল্লা পাওয়া যায়। আর এই ক্ষেত্রে যেহেতু আমি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, তাহলে আমি যদি 90 মাইনাস 60 = 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করি, তাহলে আমি সেক্ষেত্রে ওই একই আনুভূমিক পাল্লা
3 এরকম একটা মান আসছিল, এই আণবিক পাল্লা পাবো, তোমরা করে দেখতে পারো। খুবই মজার জিনিস যে হচ্ছে দুইটা কোণের জন্য আমরা একই আণবিক পাল্লা পাই। আমরা এবার নেক্সট প্রবলেমটাতে যাব। দেখো নেক্সট প্রবলেমটা কি, পরের প্রবলেমটা হচ্ছে খেয়াল করো, প্রশ্ন নম্বর 1, বলটি ত্রিশ মিটার দূরে অবস্থিত দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে? এখানে আমি আরো একটা কোশ্চেন দেব, যে হচ্ছে পাশাপাশি অবস্থিত 10 মিটার উঁচু দুটি দেয়ালকে জাস্ট অতিক্রম করে চলে যায়। দেয়াল দ্বয়ের দূরত্ব। তো বন্ধু, আমরা কিন্তু 1 নম্বর প্রবলেমটা সলভ করতেই পারি। আমি সবসময় বলছি প্রয়াসের বেগ যেহেতু দ্বিমাত্রিক, যখন তুই এই দিক বরাবর কোনো দূরত্ব চিন্তা করবি তখন তোর সবকিছু এদিক বরাবর নিতে হবে, এদিক বরাবর চিন্তা করলে সবকিছু এদিক বরাবর। আর এক্স দূরত্ব আর ওয়াই দূরত্বের কিন্তু একটা মিক্সড সূত্র আছে, সেই সূত্রটা কিন্তু y x tan θ - gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v নট স্কয়ার cos স্কয়ার থিটা। এটা আসলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। তো আমরা ফার্স্ট অঙ্কটা একটু করার চেষ্টা করি। যে প্রথম অঙ্কে বলছে বলটি 30 মিটার দূরে অবস্থিত একটি দেয়ালকে কত উচ্চতায় আঘাত করবে। তার মানে এখান থেকে 30 মিটার দূরে, যে ধরো এখানে চিন্তা করো, এখানে একটা দেয়াল আছে 30 মিটার দূরে, এখানে একটা দেয়াল আছে। আমরা আসলে এখানে দিতে পারি না, কারণ আমরা আণবিক পাল্লা বের করছি 79 মিটার। 30 মিটার অবশ্যই এই হাফ পার্টের এইদিকে থাকবে, আমরা এইদিকে দেখাইলাম। তাহলে আমাদের এই ডিসটেন্সটা দেওয়া আছে 30, তার মানে এই ডিসটেন্স 30 মানে এটা কি আমাদের বলো x। তাহলে আমাকে কি বের করতে বলছে, কত উচ্চতায় আঘাত করবে, তার মানে এই উচ্চতাটা বের করতে বলছে। তো আমরা বের করি, x যেহেতু দেয়া আছে y বের করতে বলছে, তাহলে আমরা এভাবে এক সূত্র দিয়ে করতে পারি। y ইকুয়াল টু 1 নম্বরের জন্য তাহলে আমরা সূত্রটা ব্যবহার করতে পারি, y ইকুয়াল টু, আমরা এই যে এখানকার সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, x tan θ minus gx স্কয়ার ডিভাইড বাই 2 u স্কয়ার cos স্কয়ার θ। তো বন্ধু x হলো তোমার 30, tan 60 মাইনাস 9.8 ইন্টু x এর মান হলো 30 স্কয়ার ডিভাইডেড বাই, এটা 30 মিটার দেওয়া আছে, y এর মান আমরা বের করব, 2 ইন্টু, একটু ভুল করছি তো, তোরা বলবি না x এর মান হচ্ছে আমার, x এর মান তো 30, আচ্ছা আচ্ছা আচ্ছা, 30 2 v নট স্কয়ার 30 স্কয়ার cos স্কয়ার 60। তো বন্ধুরা এটা যদি আমরা বের করি তাহলে এটা আসবে 32.36 মিটার, 32.36 মিটার। তো আমরা 1 নম্বর অঙ্কটা বুঝে গেলাম। আমরা এবার 2 নম্বর অঙ্কটা করব। 2 নম্বর অঙ্কটা অনেক মজার একটা প্রবলেম এবং এটা সিকিউতে প্রায়ই আসে, অতএব যেহেতু সিকিউতে আসে সব অঙ্কই আসে এখানটা, তো এটা একটু বেশি বেশি আসে, তাহলে এটা একটু ভালো করে দেখ সবাই। শোন না, আরে কোথায় যাস, একটু মনোযোগী হয় এদিকে। তো এখানে বলছে পাশাপাশি অবস্থিত 10 মিটার উঁচু দুটি দেয়াল, তার মানে দুটো দেয়াল আছে পাশাপাশি, এই দুইটা দেয়ালের উচ্চতা হচ্ছে 10 মিটার। তাহলে এটাও 10 মিটার, এটাও 10 মিটার। তাহলে এই 10 মিটার উঁচু পাশাপাশি অবস্থিত দুটি দেয়াল কে জাস্ট অতিক্রম করে চলে যায়, তার মানে এটার উপর দিয়ে জাস্ট অতিক্রম করে চলে যাবে। আমাকে বের করতে বলছে যে দেয়াল দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত, এই ডেল এক্সটা কত। তো আমরা তো জানি যে এটা যেহেতু সমান সমান উচ্চতা, সমান সমান উচ্চতায় বেগ কি হয়,
সমান হয়, এটা সবসময় মাথায় রাখবে, সমান সমান উচ্চতা বেগ সমান হয়। তাহলে এই y এর জন্য আমরা লিখতে পারি যে কোনো উলম্ব দূরত্ব y সমান হচ্ছে ইউ সাইন থিটা, সরি উলম্ব দূরত্ব y সমান হচ্ছে ইউ সাইন থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে ইউ সাইন থিটা t মাইনাস হাফ gt স্কয়ার। এখন y এর মান হচ্ছে 10 মিটার আর ইউ এর মান হচ্ছে 30 সাইন 60, t এর মান তো তুই জানিস না, তো হাফ g এর মান হচ্ছে 9.8 আর এই t এর মানও কিন্তু আমরা জানি না। তো যেহেতু জানি না, এটা ক্যালকুলেশন করলে আমরা এটা এই পাশে নিয়ে আসি, 4.9 t স্কয়ার মাইনাস এটা হবে 15√3 sin 60 ডিগ্রি মান √3/2 15√3 t প্লাস 10 ইকুয়াল টু 0। তো ক্যালকুলেটর দিয়ে যখন তুই এটা দ্বিঘাত সমীকরণটা সমাধান করবি, আমি এর আগের ক্লাসে দেখিয়েছি, তাহলে তুই t এর দুইটা মান পাবি। তো t এর দুইটা মান কত কত পাওয়া যাবে? t এর মান পাওয়া যাবে, একটা হলো 4.88 সেকেন্ড আর একটা পাওয়া যাবে 0.4177 সেকেন্ড। এই t এর দুইটা মান পাওয়া যাবে, এটা কিন্তু তুমি আগেই গেস করতে পারছি আমরা যে কিভাবে t এর দুইটা মান পাওয়া যাবে। কারণ যেহেতু দুইটা উচ্চতা, তাহলে এটাতে পৌঁছতে যে সময় লাগবে এখানে পৌঁছতে কিন্তু তার চেয়ে বেশি সময় লাগবে। তাহলে কিন্তু আমরা বুঝে গেলাম প্রথম যে 10 মিটার উঁচু যে দেয়ালটা ছিল সেটা অতিক্রম করতে তার সময় লাগছে 0.417 সেকেন্ড, 81টা। আর এটা অতিক্রম করতে সে সময় লাগছে হচ্ছে t ইকুয়াল টু 4.88 সেকেন্ড। তাহলে এখান থেকে এখানে যেতে কত সময় লাগছে? ডেল t ইকুয়াল টু হবে 4.88 মাইনাস 0.417। তাহলে আমরা যদি এটা করি তাহলে 4.88 থেকে 0.417 বাদ দিলে হবে 4.42 এরকম একটা মিটার আসবে। এখন ডেল x মানে হচ্ছে কি আনুভূমিক দিকে দূরত্ব না রে লক্ষ্মী, আর আনুভূমিক দিকে অলওয়েজ সে কিভাবে চলে? সমবেগে চলে। তাহলে ডেল x সমান হবে u x t আর u x মান হচ্ছে u cos থিটা ইনটু t এর মান আমরা পাইছি 4.42। তাহলে u cos থিটা মান বসিয়ে দিয়ে এটা আমরা পাবো 15 ইনটু 4.42। আমরা যদি এই দূরত্বটা বের করি তাহলে আমাদের এই দূরত্বের মান আসবে 66.94 মিটার, 66.94 মিটার। তো অনেক জটিল অঙ্ক দেখে মনে হয় জটিল, কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু মোটেও জটিল না। সুতরাং তোরা যে ভয় পাবি ক্লাস নিয়ে, এই ভয় পাওয়ার কিন্তু একদম কোনো প্রয়োজন নাই, কুল বিকুল। তো আমরা এখন মাশরাফিকে দিয়ে অনেক ফিল্ডিং করিয়েছি, তোরা আবার হইতে পারিস যে আমরা ব্যাটিং দেখতে চাই বা বাংলাদেশের ব্যাটিং এর আসলে কি অবস্থা সেটা নিয়ে একটু বলেন। তো ইন্ডিয়া সেই মারছে রে ভাই সেদিনকার ম্যাচে, এই এশিয়া কাপের ফাইনাল ম্যাচটাতে বাংলাদেশের প্রত্যেকটা বলারকে সেই তুলনা করছে। ইস, চিন্তা করতে পারবি না যে কি পরিমাণ রান করছে রোহিত শর্মা থেকে শুরু করে বিরাট কোহলি, প্রত্যেককেই একদম মানে অমানবিক ভাবে পিটাইছে। সেদিন ইন্ডিয়ার রান হয়েছিল 350 রান। তো বাংলাদেশের দামাল ছেলেরা কি কম? অলরেডি সাকিব আল হাসান, মুশফিক এরা খুব ভালো একটা পার্টনারশিপ করছে এবং ওরাই মোটামুটি তামিম ইকবাল শুরুতে হাফ সেঞ্চুরি করে গেছে, তারপর তামিম ইকবাল, মুশফিক দুজনেরই সাকিবের অলরেডি সেঞ্চুরি হয়ে গেছে। 112 রান নিয়ে সে অপরাজিত, মুশফিকুর রহিম 94 রান। এই সময় বাংলাদেশের রান হচ্ছে 341, অনেক পিছায় ছিল, 341 রান অনেক পিছায় ছিল। কিন্তু ওই যে কোপ, এমন কোপ দিছে সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম, পিচ্ছি পিচ্ছি দুইটা এমন কোপ দিছে, কোপ দিয়ে মনে করছে হচ্ছে 341 রান জানে নিয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার, তখন 49 ওভার 4 বলের খেলা যখন, তখন মুশফিকুর রহিম দাঁড়িয়ে আছে 94 রানে। এই 94 রানে যখন মুশফিকুর রহিম দাঁড়িয়ে আছে তখন তো তার সামনে বল আছে আর 3টা, 3টা বল আছে। তো 3 বলে তাকে জয়ের জন্য 351 রান করতে তার দরকার হলো 6 রান, আর তার সেঞ্চুরি পূরণ করতেও লাগে হচ্ছে 6 রান।
3 বলে হয়তো স্ট্রাইকে থাকলে 6 রান পাওয়া যেতেও পারে, নাও পারে, কিন্তু দেশের বা ব্যক্তির চেয়ে দল অনেক অনেক বেশি বড়। আর আমাদের ক্রিকেটারদের দেশপ্রেম সম্পর্কে তোমাকে অবগত করার কিছু নাই, তারা অনেক দেশপ্রেমী। তো সেখানে সে নিজের কথা চিন্তা না করে একটা স্লো বল পাওয়ার সাথে সাথে ধুমায় মারছে, কিন্তু ওইদিকে একদম ছক্কা 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 হতে হতেই একদম লাস্ট প্রান্তে যুবরাজ সিং ওইটাকে ক্যাচ বানায় ফেলছে। খেলার এই অবস্থা, তোমার 2 বলে 10 রান দরকার। সেই যখন 2 বলে 10 রান দরকার, তখন তোমার মাঠে তো এই মুহূর্তে 5 উইকেট পড়ে গেছে, অন্য অনেক ব্যাটসম্যান আসা যায়, কিন্তু 2 বলে 10 রান, বলো কে আসবে? ইয়েস, দিস ইজ ক্যাপ্টেন ম্যাশ। তো ক্যাপ্টেন ম্যাচ আসার পরে কি হবে? মাথায় 2 বলে 10 রান দরকার, মাশরাফি এসে গেছে। তো আমরা দেখি আসলে মাশরাফি কি করতে পারে, আমরা এখন সেটা আস্তে আস্তে আলোচনা করব। তো মাশরাফি 30 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি করে তখন বল নিক্ষেপ করছিল। তো জাস্টিন বুমরাহ বল করতেছে, জাসপ্রীত বুমরাহ, সরি। এখন এই বল করার সাথে সাথে ম্যাচ এবার বলকে ব্যাট দিয়ে ঠিক একই 30 মিটার পার সেকেন্ড বেগে 60 ডিগ্রি কোণে আঘাত করলো। তো আঘাত করলো যখন, তখন আমাদের 1 নম্বর প্রশ্নটা হচ্ছে এটা ছক্কা হবে ঠিক ওই যুবরাজের দিকে না ক্যাচ হবে? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমার ফার্স্ট প্রশ্ন ছক্কা হবে না ক্যাচ হবে। তোমাকে আরো কিছু ইনফরমেশন দিয়ে রাখি যে আমরা জানি তো সীমানার দৈর্ঘ্য 68, 66, তারপরে হচ্ছে 65, 70 বিভিন্ন মিটার হয়, এক এক দিকে এক এক হয়, এক এক মাঠ ভেদে। তো আমাদের যে মাঠটা, সেই মাঠের সীমানাটা একটু বড়, সেটা হচ্ছে সেটার ছক্কার সীমানা হচ্ছে 75 মিটার দূরে। তাহলে এটা কত মিটার দূরে ছক্কার সীমানা? 75 মিটার দূরে। কিন্তু এই সীমানায়, ঠিক সীমানা থেকে যে যখন যুবরাজ তোমার যুবরাজ সিং ক্যাচটা ধরছিল এই জায়গায়, তখন সীমানা থেকে কিন্তু ক্যাচটা ধরছে। এবারও সেই বরাবরই মাশরাফির বলটা চলে আসছে। তোমাকে বের করতে হবে যে বলটা ছক্কা হবে না ক্যাচ হবে। আমরা যদিও তাহলে আমরা একটু খেয়াল করার চেষ্টা করি। 5ম বলের খেলা চলতেছে কিন্তু। তো আমরা আনুভূমিক পাল্লার মান বের করে দেখি, ইউ স্কয়ার sin 2 থিটা ডিভাইডেড বাই জি যখন বের করব, আমরা এর আগে যেহেতু বের করেছিলাম, আমরা ডিটেইলস না যাই, এটা আসবে 79.53 মিটার। কিন্তু সীমানা কত মিটার দূরে? 75 মিটার। তার মানে খুশি হয়ে যাচ্ছে, তাই না, যে ছক্কা হয়ে যাচ্ছে। কিন্তু খুশি হওয়ার আগে খুশি হওয়া যাবে না, কারণ সীমানায় দাঁড়ায় আছে কিন্তু যুবরাজ সিং। যুবরাজ সিং এমনও তো হইতে পারে লাভ দিয়ে সেটাকে ক্যাচ ধরে ফেলতে পারে। তো আমরা এখন দেখবো যে সে আসলে ক্যাচ ধরতে পারবে কিনা। যদি ক্যাচ ধরতে পারে তাহলে ক্যাচ, আমরা হেরে যাব। আর যদি ছক্কা হয়ে যায় তাহলে তো একটা সম্ভাবনা থাকবে। তো আমরা দেখি কি হয়। তো যুবরাজ সিং যে দাঁড়ায় আছে তার উচ্চতা হচ্ছে 1.7 মিটার এবং সে আরো লাফাইতে পারে 1 মিটার প্লাস, লাফাতে পারে আরো 1 মিটার লাফাতে পারে। তার মানে যখন সে বল আসবে সে টোটাল 2.7 মিটার লাফাইতে পারবে। এখন আমার প্রশ্ন, বলটা যদি এই 2.7 মিটারের নিচে থাকে, এই জায়গায় এই 75 মিটার দূরে, তাহলে কিন্তু যুবরাজ সিং এর দ্বারা হয়তো ক্যাচ ধরলেও ধরা যেতে যাওয়া সম্ভব। কিন্তু যদি এখানে বলটা যদি 2.7 মিটারের চাইতে বেশি হয়, তাহলে কিন্তু আর ক্যাচ ধরতে পারবে না, সেটা আমাদের জন্য ছক্কা হয়ে যাবে। তাহলে চলো আমরা সেই ক্যালকুলেশনটা করি। তাহলে যেহেতু আমাদের x দূরত্ব দেয়া আছে ফিক্সড, y কত হবে এটা আমরা জানি না। আমরা সেই y টা বের করার জন্য আমাদের সূত্রটা কি? এই y টা বের করার জন্য আমাদের সূত্রটা হচ্ছে y x tan theta minus gx square divided by 2 u square cos square theta। তো আমরা x এর মান দেখলাম 75 মিটার দূরে যুবরাজ সিং দাঁড়ায় ছিল, 1060 minus g into 75 square divided by 2 into 30 square cos square 60। তো আমি যদি এখানে একটু ক্যালকুলেশন করি
তাহলে ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো 7.40 মিটার। তো আমরা দেখলাম যে এই জায়গায় বলটা থাকবে, আমাদের বলটা থাকবে কিন্তু 7.40 মিটার উঁচুতে। আহার যুবরাজ্যা কিন্তু লাফায়া সর্বোচ্চ 2.7 মিটার উপরে উঠবে। তার মানে অবশ্যই বলটা কিন্তু তার হাতের উপর দিয়ে চলে যাবে এবং দিস ইজ লেভেল 6 ছক্কা হয়ে গেছে, আমাদের কিন্তু জেতার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। ওয়াও, ইয়েস, হাততালি মাস্টারপিস 6 মারছে। তো তাহলে আমরা বুঝলাম, টেনশন ফ্রি হয়ে গেছি রে লক্ষ্মী, আমাদের এই ম্যাচটা বলটা ছক্কা হবে। তো এটাই শেষ না, সেই ম্যাচে ধরো খেলা দেখতে গেছিলি তুই, এই যখন আজান হচ্ছে তোরা একটু চিন্তা করতে থাক, আমরা আজানের পরে আলোচনা করব একটু, তারপর আমি একটু বলি। তো বন্ধু একটা জিনিস খেয়াল করো যে তো এটা ছক্কা হয়ে গেছে, আমরা অনেক খুশি। এবার তুমি কিন্তু সেই মাঠে ছিলা, মিরপুর স্টেডিয়ামের সেই মাঠে ছিলা, সীমানার বাইরে ওই ঘাসের উপর মধ্যে দাঁড়ায় ছিলা। তো তোমার উচ্চতা হলো 1.6 মিটার, তুমি সীমানা থেকে 4 মিটার দূরে আসো। ভাই বোন, আমি তোমাকে ওই যে বল বয় ভাবতেছি, তুমি দর্শক। হ্যাঁ হ্যাঁ, ওকে, আমি এত এই জায়গায় ধরো যে হচ্ছে তুমি দর্শক। তো তোমার উচ্চতা 1.6 মিটার, এখন তুমি সেই মাস্টারপিস ছক্কা মারা বলটা ক্যাচে পরিণত করতে পারবে কিনা, আমাদের প্রশ্ন হচ্ছে সেটাই, যে ক্যাচ ধরতে পারবে কিনা না ব্যর্থ হবে। ভাই প্লিজ, যদি ব্যর্থ হও আমাকে গাড়ি দিও না, ঠিক আছে? পরের বার হয়তো সফল হতেও পারবে। তো আমরা চেষ্টা করি যে আসলে সফল হবে কিনা। তাহলে এখন তোমার কি 75 আর 4 79 মিটার দূরে আসো, তুমি আসো হচ্ছে 79 মিটার দূরে।
তার মানে এবার কিন্তু এক্স এর মান হচ্ছে 79। তাহলে এক্স এর মান যদি 79 হয় তাহলে ওয়াই এর মান কত হবে? এই সূত্রটাতে আমার আবার আগের মতো করতে হবে, মাইনাস জি এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2u স্কয়ার cos স্কয়ার থিটা। তুমি যদি এই সূত্রে বসায় দাও তাহলে দেখবা যে ওয়াই এর মান আসবে 0.916 মিটার। 916 মিটার। তো যেহেতু তোমার উচ্চতা 1.6 মিটার আর বল আসবে 0.916 মিটার, মানে এরকম কোন একটা জায়গা, তাহলে কিন্তু তুমি ইজিলি ওই বলটাকে ক্যাচে পরিণত করতে পারবে। তো ক্যাচ ধরতে পারছো, থ্যাংক ইউ দাও আমারে। তো আমাদের একবারে খেলা শেষ, টান উত্তেজনা। তার লাস্ট বলে কয় রান দরকার? 4 রান দরকার। আবারও কিন্তু ব্যাটিংয়ে খেপাটে মাশরাফি, একই রকম বল। এবারও মাশরাফি সাজোরে মারছে, কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য, বলটা আগের মতো গতিতে লাগে নাই। এবার বলের গতিবেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ইস, তো যুবরাজ সিং এখনো 75 মিটার দূরেই ছিল। তাহলে বোঝাই যাচ্ছে যেহেতু 20 মিটার পার সেকেন্ড বেগে বল নিক্ষেপ করছে, বলটা আসলে অত দূর যাইতে পারে নাই, বলটা এরকম করে হয়তো এরকম কোন একটা জায়গায় গেছে। আমার প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন, ক্যাচ ধরতে পারবে কিনা? তো শুরুতেই বোঝা যায় যে হচ্ছে সীমানায় দাঁড়ায় থাকলে তো যুবরাজ সিং ক্যাচ ধরতে পারবে না। তার মানে বলটা দেখার সাথে সাথে যুবরাজ সিং যে কাজটা করছে, এই দিকে তোমার 8 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইছে। তাহলে বল দেখার সাথে সাথে 8 মিটার পার সেকেন্ড বেগে যে যুবরাজ সিং দৌড়াইছে, এটা কিভাবে দৌড়াইছে? সমবেগে দৌড়াইছে। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। অর্থাৎ সে তো বল মারার সাথে সাথে দৌড়াবে, তার মানে এখানে বল করতে যে সময় লাগবে, এখন বল করার সময়টা কি? বিচরণ কাল। তাহলে বিচরণ কালটা, কালের পরিমাণ সময় যুবরাজ সিং, যুবরাজ বল দৌড়ানোর জন্য পাবে, তাই না? তাহলে দেখি যুবরাজের ভাগ্যে কি হয়, ক্যাচ ধরতে পারে কিনা। তো আমরা যদি ক্যালকুলেশন করে বিচরণ কাল বের করার সূত্রটা হচ্ছে 2u sin থিটা ডিভাইডেড বাই g। তো 2u sin থিটা যদি আমি ক্যালকুলেশন করি, 2 × 20 × sin 60 ডিভাইডেড বাই 9.8 যদি করি, তাহলে আমাদের এই বিচরণ কালটা আসবে 3.53 সেকেন্ড। তার মানে যুবরাজ সিং কিন্তু দৌড়ানোর জন্য সময় পাবে 3.53 সেকেন্ড। এখন তাহলে 3.53 সেকেন্ডে যুবরাজ সিং সামনে আগাতে পারবে s = vt। তার মানে 3.53 × 8, অর্থাৎ ধরো অ্যাপ্রক্সিমেটলি 32 এর কম, 30, অ্যাপ্রক্সিমেটলি 30 মিটারের মতো। একজাক্ট আমি মানটা লিখতে পারলাম না। তো এখন দেখো আমার আনুভূমিক পাল্লার মান কত হয়? আমার আনুভূমিক পাল্লার মান হচ্ছে u² sin 2 থিটা বাই g, তার মানে 20² sin 2 × 60 বাই 9.8। তাহলে ক্যালকুলেশন করলে হবে 35.34 মিটার। তাহলে যুবরাজ সিংকে কতটুকু দৌড়ানো লাগতো? তাহলে যুবরাজকে ক্যাচ ধরতে গেলে দৌড়াতে হতো, খেয়াল করো, যুবরাজ তো ছিল 75 মিটার দূরে, বল করছে 35 মিটার দূরে, 35.34 মিটার দূরে। তাহলে ক্যাচ ধরতে গেলে যুবরাজকে দৌড়ানো লাগতো 75 - 35.34 মিটার। অর্থাৎ এটা কত? অ্যাপ্রক্সিমেটলি 39 পয়েন্ট সামথিং মিটার, বা 40 মিটার আমরা ধরে নিই, 40 মিটার ধরে নিই। তো 40 মিটার ধরে নিছি, তাকে দৌড়ানো লাগতো 40 মিটার, কিন্তু যুবরাজ সিং আসলে দৌড়াইতে পারছে কত মিটার? 30 মিটার। তার মানে যুবরাজ সিং যেখানে, তার থেকে 10 মিটার দূরে কিন্তু বল পড়বে, বল পড়লে কিন্তু আর ক্যাচ ধরতে পারতেছে না। তার মানে প্রথম খুশি নিউজ হচ্ছে যুবরাজ সিং কিন্তু ক্যাচ ড্রপ করে ফেলছে।
ক্যাচ ধরতে পারে নাই। ওয়াও, ইয়ো গ্রেট, ক্যাচ ধরতে পারে নাই। তবে আমরা কি আসলে গ্রেট হওয়ার মতো অবস্থায় আছি? আমাদের তো লাগে 1 বলে 4 রান। তো যখন ক্যাচ ধরতে পারে নাই তখন কিন্তু বলটা এখানে পড়েই সাথে সাথে এই বরাবর চলে যেতে পারে নাই, কারণ এটা মাটি। তাহলে কোন বরাবর চলে গেছে? খেয়াল করো, বল চলে গেছে হচ্ছে এই বরাবর তখন সে চলে গেছে। এখন আমার প্রশ্ন, এই বরাবর কত বেগে যাইতে থাকবে? এটাও খুব সিম্পল হিসাব। এখানেও কিন্তু বেগের দুইটা উপাংশ, বেগটা হচ্ছে এই বরাবর, একটা আনুভূমিক উপাংশ একটা উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশ অলওয়েজ ইউ cos থিটা, এটা তোরা জানিস সবাই। ইউ এর মান 20 cos 60 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে বল পড়ার পরে বলটা 10 মিটার পার সেকেন্ড বেগে সামনের দিকে আগাবে। আর এটা তো 75 মিটার দূরের সীমানা। ফিল্ডার কিন্তু এখানে ছিল না, এখানকার ফিল্ডার তো যুবরাজ সিং সামনে চলে গেছে। এখানে ধরো রোহিত শর্মা ছিল, এই রোহিত শর্মা এই জায়গা থেকে ছিল তোমার ধরো 20 মিটার দূরে। তাহলে এই যখনই যুবরাজ সিং ক্যাচ মিস করছে তখন যুবরাজ এই বলটা সামনের দিকে আগানো শুরু করছে, এবং যখন দেখলো সেই ক্যাচ মিস করলো তখন কিন্তু রোহিত শর্মা এটা দেখার সাথে সাথে এইদিকে দৌড়ানো শুরু করছে। কত মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করছে? 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখি এইদিকে আর কয় মিটার বাকি আছে। এটা যেহেতু 35 মিটার ছিল, তাহলে এইদিকে বাকি আছে হলো 40 মিটার। তাহলে খেয়াল করো, এইদিকে বাকি আছে 40 মিটার এবং বল আসতেছে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। দেখি এখন 4 হয় কিনা, পরে কোশ্চেন 4 হবে কিনা। চার হবে কিনা, তো আমরা দেখি 4 হবে কিনা। তো 40 মিটার, আর এখানে যেহেতু তার বেগ 10 মিটার পার সেকেন্ড, তার মানে এই পর্যন্ত আসতে তার সময় লাগবে 40 ডিভাইডেড বাই 10, তার মানে 4 সেকেন্ড। আর রোহিত শর্মা তো মাত্র 20 মিটার দূরে ছিল, 8 মিটার পার সেকেন্ড আসে। 4 সেকেন্ডে তো সে 4 8 32 মিটার আসতে পারবে, কিন্তু তার এখানে কয় মিটার? 20 মিটার। তাহলে 32 মিটার সে যাইতে পারবে, কিন্তু 20 মিটার আসার পরে তো সে থেমে যাবে। তার মানে সে কিন্তু বলটা ধরতে পারবে। ওকে, তাহলে আমরা এখানে বুঝলাম বল রোহিত ধরতে পারবে। আর বল রোহিত ধরতে পারবে মানে কি? মানে আমাদের স্বপ্নভঙ্গ, 4 হবে না, আর ম্যাচটা জিততে পারলাম না, সরি, তাই না? মন খারাপ হয়ে গেছে। আরে বেটা, খেলা তো এখনো বাকি, এখনো খেলা শেষ হয় নাই। তোর কি মনে হয় যে এক পাশে বাশরাফি বিন মুর্তজা আর এক পাশে সাকিব আল হাসান, দুইটা লড়াকু প্লেয়ার, একজনের হাঁটুতে বারবার অপারেশনের জন্য সে কি থেমে গেছে? আর সাকিব তো দৌড়ায়, ভীষণ দৌড়ায়, তারা তো বল মারার সাথে সাথে দৌড়ানো শুরু করছে, তাই না? তাহলে এবার আমরা দেখি যে হচ্ছে তারা দৌড়ায় কয় রান নিতে পারবে। তো একদম বল মারার সাথে সাথেই দৌড়ানো শুরু করছে। তাহলে এবার আমরা দেখব দৌড়িয়ে কত রান নিতে পারবে। এখন আমরা দেখি যে হচ্ছে আমাদের পিচের যে দৈর্ঘ্যটা, এটা নরমালি 22 গজ, এটা 20 মিটার মনে করো, আমরা হিসাবের সুবিধার জন্য ধরে নিলাম পিচটা হলো 20 মিটার। তার মানে 1 রান নিতে গেলে হলো দৌড়াইতে হয় হচ্ছে 20 মিটার দৌড়াইতে হয়। তো তুমি একটা জিনিস চিন্তা করো যে এই যে যখনই বল মারছে, বল মারার সাথেই তারা 6.4 মিটার পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু